মাননীয় প্রধানমন্ত্রী ফিরবেন কি ফিরবেন না, আসবেন কি আসবেন না, তার মানে কি তাদের চিন্তায়, মগজে, মনে, স্বপ্নে, কল্পনায়, বাস্তবে প্রত্যেকটা জায়গাতে আমরা দখল করে আছি। তার মানে খেয়াল করে দেখেন যে আমাদেরকে রাইট অফ করে দিয়েও আমাদেরকে নিয়েই তাদের বাঁচতে হচ্ছে। তারা বলছে আমরা শেষ, কিন্তু তারা বেঁচে আছে আমাদেরকে নিয়ে তারা কথা বলছে, আমাদেরকে নিয়ে তারা দুঃস্বপ্ন দেখছে। সো মাননীয় প্রধানমন্ত্রী এতদিন বলছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে আসতে হবে, ফেরত দিতে হবে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এখন যখন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমি ফিরবো, তখন তারা বলছেন যে না, আত্মসমর্পণ করা যাবে না, হ্যান না ত্যান না। এটা যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তো প্রধানমন্ত্রী তো পদত্যাগ করেন নাই, তার মানে রায়ের মধ্যে মিথ্যা কথা লেখা আছে। যেই রায়ের মধ্যে মিথ্যা কথা লেখা আছে সেটা কোনো রায় না, সেটা কোনো ভার্ডিক্টও না। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন রকমের পদত্যাগ করেন নাই, ফলে পদত্যাগ পত্রের কথাটা এই যে জাজরা বলেছেন এটা মিথ্যা, জাজদের ফুল হিয়ারিংটাও মিথ্যা। তাহলে এই ব্যাপারগুলো যদি মিথ্যা হয়, পরিষ্কার ভাবে ওই জাজমেন্টটা মিথ্যা, তাদের ওই 106 অনুচ্ছেদের আন্ডারে যে ফুল কোর্ট হিয়ারিং এর কথা বলা হচ্ছে সেটাও মিথ্যা। যদি এই সবগুলো টার্মস মিথ্যা হয়, তাহলে আপনারা এইটাও জেনে রাখেন যে অন্তর্বর্তীকালীন সরকার বলে তারা যে একটা সরকার গঠন করেছে এইটাও মিথ্যা। ফলে অন্তর্বর্তীকালীন সরকার যদি মিথ্যা হয়, আমি কথাটা বলি, যদি অন্তর্বর্তীকালীন সরকার মিথ্যা হয়, পরবর্তীকালে তারা যেইটা করেছে তার সমস্ত কিছু মিথ্যা, তার সমস্ত কার্যক্রম মিথ্যা, এবং যেই ইলেকশনটা 2026 সালের 12ই ফেব্রুয়ারি হয়েছে এইটাও মিথ্যা। যারা শাসন ক্ষমতাকে দখল করেছে, যারা সংবিধানকে দখল করে দখলদার বাহিনী সেজে এই দেশের উপরে চেপে বসেছে, তাদের প্রত্যেকটা মুহূর্তে তারা যাদেরকে নিয়ে কথা বলছে সেটা হচ্ছে আমরা। যেমন ধরেন আমি আজকের ঘটনাটাই বলি, যেমন মুরগি মিলন নামে যে লোকটি আছে, যাকে শিক্ষামন্ত্রী বলা হয়, যাকে এই মুহূর্তে মুরগি মিলন উপাধি দেওয়া হয়েছে, সেই মুরগি মিলন কিন্তু সংসদে দাঁড়িয়ে বলছে যে আগের সরকার এই প্রশ্নপত্র করে গেছে, সেই কারণে প্রশ্নপত্রে ভুল ছিল। দেখেন, এই প্রশ্নপত্রের প্রসঙ্গ মানে আজকের দিন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ প্রাসঙ্গিক, অর্থাৎ আমাদেরকে দোষ দিয়ে যাচ্ছে। এইটা কেন হয়েছে, এটা আওয়ামী লীগ করে গেছে, ওইটা কেন হয়েছে, আওয়ামী লীগ করে গেছে, আওয়ামী লীগ এই মাত্র এসে গেল, আওয়ামী লীগকে ধরবো, আওয়ামী লীগকে মারবো। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যখনই কথাবার্তা হচ্ছে সেটা আওয়ামী লীগ নিয়ে কথাবার্তা হচ্ছে। গত 2টা বছর টকশো বলেন, তারপরে এই যে জুলাই জঙ্গিদের নিজস্ব টকশো, পডকাস্ট, যেখানে বলেন না কেন এরা আতঙ্কিত। কারণ আপনি জানেন যে এই ধরনের একটা ঘটনা মানে ষড়যন্ত্র ঘটাবার পর সাধারণ নাগরিকরা উইদিন 2 or 3 উইকস 4 উইকস এর মধ্যে বলা শুরু করলো আগেই ভালো ছিলাম। আপনি মুটে বলেন, মজুর বলেন, শ্রমিক বলেন, মিলিয়নিয়ার বলেন, বিলিয়নিয়ার বলেন, ছাত্র বলেন, শিক্ষক বলেন, মানে আপনি এভরি অ্যাসপেক্টস ইন সোসাইটি, প্রত্যেকটা জায়গাতে, সমাজের প্রত্যেকটা স্তরে মানুষজন বলছে, তারা এসে নিজেদেরকে পরিচয় দিচ্ছে, ভাই আমরা সাধারণ মানুষ, আমরা আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, কিন্তু এরকম একটা ভয়ঙ্কর জীবনে আমরা বেঁচে থাকতে চাই না। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেগুলো নিয়ে তার কোনো আক্ষেপের জায়গা নেই, সেগুলো নিয়ে তিনি কথা বলছেন না। তিনি কথা বলছেন তার জনগণের জন্য তিনি যে ভাতা করে দিয়ে গেছিলেন সেই ভাতাকে ক্যান্সেল করে দিয়ে গেছে। তিনি যে একটি বাড়ি, একটি খামার করেছেন, সেই জায়গাগুলো তারা মাটি দিয়ে ভরাট করে ফেলছে, উচ্ছেদ করছে, মারছে, খুন করছে, হত্যা করছে। সো মানুষজন তো এখন পার্থক্যটা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছে যে আজকে দেখেন, খেয়াল করে দেখেন যে এই বন্যার মধ্যে ছোট ছোট আপনার কোমলমতি যারা শিশুরা আছে, বাচ্চারা আছে, যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, এদেরকে বাধ্য করছে পরীক্ষা দেওয়ার জন্য। আজকে কিরকম একটা নির্মম পরিস্থিতি তারা তৈরি করেছে। আপনার তুরাগের নদীতে লাশ ভেসে উঠছে, ভাত খাইয়ে খুন করছে। সুতরাং মানুষজন ঘরে 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 ফিস করে বলা শুরু করেছে যে আগে ভালো ছিলাম। আমাদেরকে দেখলেই বলে ভাই আপনারা কবে আসবেন, কবে আসবেন। বিশ্বাস করেন, এগুলো কোনো বানানো কথা না। কোনো মানুষ যদি ভারতে আসে, একবার যদি ইংল্যান্ডে যায়, একবার যদি আমেরিকাতে যায়, রাস্তাঘাটে মানুষ এগুলো বলছে, চুপ করে থাকে। যাদের ধরনের একটি ইগো প্রবলেম, তারা হতমত খেয়ে গেছে যে এগুলো আমরা কাদেরকে এনেছি, কারা এসেছে এরা। সুতরাং আপনার যে প্রশ্নটা ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশে ফিরতে চান, তখন এই যে ষড়যন্ত্রকারীরা তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। কারণ আমি সব বরাবর আমি অনেকেই বলে যে ভাই আমরা কবে আসবো, না আসবো, কতদিন লাগবে। আমি না এই প্রশ্নটা কোনোদিন কাউকে করি নাই। আমি একদম রিল্যাক্স এবং চিল মোডে অল দ্য টাইম বলেছি যে এই দেশকে স্বাধীন করেছি আমরা,
এই দেশের মানুষকে ভাষা প্রোটেক্ট করেছি, এই বাংলা ভাষাকে প্রোটেক্ট করেছি আমরা। এই দেশের স্বাধীনতা, এই দেশের স্বায়ত্তশাসন, এই দেশের মানুষের অধিকারকে আমরা, এই হিস্সাকে আমরা এই পাকিস্তানি সেনা দলের কাছ থেকে বুঝে এনেছি। এই দেশকে আমরাই দেখে রাখবো। বাংলাদেশের হাফ অফ দা ভোটার আওয়ামী লীগকে সমর্থন করে, সেটা সরাসরি কিংবা মৌনভাবে। তাহলে এরকম একটা দলের নেত্রী যখন বলে আমি দেশে ফিরবো, আপনি দেখেন 1/11 সময় সবাই যখন ভয়ে সন্ত্রস্ত, খালেদা জিয়া যখন তার 2টা ছেলেকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য মুচলেখা দিলেন, তিনি রাজি হয়ে গিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় হিথ্রো বিমানবন্দরে, আমি নিঝুম মজুমদার সেদিন হিথ্রো বিমানবন্দরে আরো নেতাদের সাথে উপস্থিত ছিলাম। সেদিন আমাদের আনুরুজ্জামান চৌধুরী ভাই ছিলেন, আমাদের সাদেক খান ভাই ছিলেন, আমাদের, আমি অনেকের নাম মনে করতে পারি, আমি মনে করতে পারি ববি ভাইয়ের কথা মনে করতে পারি, আমাদের বঙ্গবন্ধু কন্যা তিনি ছিলেন, তার ছোট ছেলে মানে শেখ রেহানা আপার ছোট ছেলে ববি ভাই, আমি মনে করতে পারি এই মানুষগুলোকে। সেই ভিড়ে, সেই হাজার হাজার ভিড়ের মধ্যে আমিও একজন নগণ্য মানুষ হিসেবে সেই হিথ্রো টার্মিনাল 3 সম্ভবত আমি সেখানে ছিলাম। তিনি সেখানে বাংলাদেশে যাবেন, পরবর্তীকালে তাকে বোর্ড করতে দেওয়া হয় নাই, এটা টার্মিনাল 3 বা 2 হবে, তাকে বোর্ডিং করতে দেওয়া হয়নি। তিনি ফেরত আসার সময়, সেই সময় বিবিসি তাকে প্রশ্ন করছেন, তিনি বলছেন আমার দেশে আমি যাব, আমি দেশে যাব, আমাকে গ্রেফতার করলে করবে। তো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ব্যক্তিগত কথোপকথনেও আমাকে বলছেন যে আমাকে মেরে ফেললে ফেলুক, আমাকে খুন করে ফেললে ফেলুক, আমি যাব। উনি কিন্তু জানতেনও না যে উনাকে ভারতে উনাকে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। উনি কিন্তু জানতেন যে গোপালগঞ্জে উনাকে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, এই কথাগুলো কিন্তু উনার মুখ থেকে শোনা, এমন না যে আমি থার্ড পার্টি থেকে শুনেছি, সেকেন্ড পার্টি থেকে শুনেছি। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী দেশে এটা তার দেশ, এটা জাতির জনকের কন্যার দেশ, জাতির জনক এই দেশকে এনেছেন, তিনি এই দেশে ফিরবেন। কি করবে? মুসলমান, বঙ্গবন্ধু বলেছে একজন মুসলমান একবার মরে, 3বার মরে না। তো মাননীয় প্রধানমন্ত্রী ওই তারই কন্যা, তারই অরুষজাত কন্যা, তারও একই কথা যে আমি একবার মরবো, 3বার মরবো না, দেখি কি করতে পারে। ফাঁসি দিবে, দেখ, ঠিক আছে, সারা বাংলাদেশের মানুষ তো আছে, দেখি কেমনে ফাঁসি দেয়। সো স্বাভাবিকভাবে তারা ভয় পেয়েছে, ভয়ে এখন প্রত্যেকটা জায়গাতে টক অফ দ্য টাউন কি। আর গত 2টা বছর বাংলাদেশের রাজনীতিতে আলোচনা কি, আমরা কত খারাপ, সেটাই তো, মানে আওয়ামী লীগ কত খারাপ, কি করেছে না করেছে, মানে ওদের পক্ষ থেকে যদি চিন্তা করি, তাহলে আওয়ামী লীগের বাইরে তো কোনো আলোচনা হয়নি। আমি আমার জীবনে আমার এই সৌভাগ্য আমার হয়েছে, আমি নেত্রীকে নিজেই এই কথা আমি বলতে পেরেছি আমার মুখ দিয়ে যে আপা, প্রতিটি রাত, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, এই ঘড়ির প্রতিটা মুহূর্ত আমার কাটে, আমি প্রত্যেকটা সেকেন্ড গুনি ওই স্বপ্নে যে নেত্রী দেশে ফিরবেন, লক্ষ কোটি মানুষ, সেই মানুষের জনস্রোতে সেই দৃশ্য আমি কল্পনা করতে পারি। এবং নেত্রীকে সেই কথা বলার আমার সৌভাগ্য হয়েছে যে ওই জনস্রোতে আমি আপনাকে কল্পনা করি, ভাবি, এবং আমার এই জীবনটা আজীবনের জন্য ধন্য হয়ে যাবে যদি ওই জনস্রোতে একজন মানুষ হিসেবে আমি থাকতে পারি। এবং সেই দৃশ্য কল্পনা করেই আমার জীবন, আমার একমাত্র আশা, আমাদের একমাত্র ভরসা, আমি আজও যে বেঁচে আছি, এই যে সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, যাকে কেন্দ্র করে, যাকে নিউক্লিয়াস করে বেঁচে আছি, তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেকটা মুহূর্তে আমার শক্তির জায়গা, আমার যে এই যে শক্তি, আমার যে মানসিক ভাবে যে শক্তিটা আমি পাই এক দেশ থেকে আরেক দেশে, এইখান থেকে এইখানে, এই যে আমি ক্লান্ত হই না, এটা এইমাত্র হই না যে মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে আছেন, এবং তিনি বেঁচে থাকা মানে হচ্ছে একটা না একটা কিছু হবে। ফলে এই আশা নিয়ে বেঁচে আছি, আমি ওই দৃশ্য নিয়েও বেঁচে আছি যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন, লক্ষ কোটি জনতা সেদিন বাংলাদেশকে চেয়ে ফেলবে, এই আশা, এই দৃশ্য, এগুলো নিয়ে বেঁচে আছি আপা। জানেন, যখন আপার কণ্ঠ শুনি, আমি মাঝে মধ্যে আমি ওনাকে আমি বলি যে আপা আপনার কণ্ঠ শুনেছি, এখন আমার 1 সপ্তাহ 2 সপ্তাহ আমি খুব আনন্দে কাটবে আমার। তো উনি মাঝে মধ্যে হেসে দেন। আমি জানি না কেন আমার কাছে মনে হয় যে উনার কণ্ঠটাই এমন, মানে উনি এমন একজন সাহসী একটা মানুষ যে আপনি উনার সাথে 2 সেকেন্ড কথা বললে আপনার কাছে মনে হবে যে এই পৃথিবীর সবচাইতে সাহসী আপনি। আপনি জানেন হুমায়ুন আজাদ তার যে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম এই গ্রন্থে লিখেছিলেন যে বঙ্গবন্ধু হচ্ছে একটা পাহাড়ের মতো,
কোন পেঙ্গুইন মানে তারপরে যাদেরকে দেখা যায় তাদেরকে তার পেঙ্গুইনের মতো মনে হয়, অর্থাৎ খাটো বামন মনে হয়। আর বঙ্গবন্ধুকে মনে হয় যে সুউচ্চ পাহাড়। তা আমিও বলি যে বঙ্গবন্ধু যদি হয় পুরো একটা দেশ, সেই দেশের সুউচ্চ পাহাড় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি কি জানেন যে লক্ষ লক্ষ ছেলেরা এই যে হাসতে 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 মাননীয় প্রধানমন্ত্রীর জন্য জান বিলা দিবে? আমি আপনাকে এরকম হাজার হাজার ছেলে, লক্ষ লক্ষ ছেলেদের কথা বলতে পারবো, মেয়েদের কথা বলতে পারবো, যারা মাননীয় প্রধানমন্ত্রীর মতো এরকম বুকে মাতম করতে করতে মারা যাবে। আপনি আপনি কি পাচ্ছেন বলেন আপা আপনি আমাকে? আজকে আপনি আপনার জীবন, আপনি ইচ্ছা করলেই তো এই টক শো করতেন না যে আপনি আপনার জীবন নানান ভাবে আপনি প্রবাহিত করতে পারতেন? কেন? আপনি সেই ডাকসুর নেত্রী, সেই কত সাল থেকে আপনি আজকে আছেন, কেন আছেন, কার জন্য আছেন? সেই আপনি একবার নিজেকে একবার আয়না গিয়ে প্রশ্ন করেন যে আপনি কিভাবে টিকে আছেন। দেখবেন উত্তর একটাই, মাননীয় প্রধানমন্ত্রী আছে বলে টিকে আছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে তারা নৃশংসভাবে হত্যা করে আমাদের মনোবল ভেঙে দিতে চেয়েছিল। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে আছে বলে আজকে আমরা কিরকম সাহস নিয়ে আমরা বারবার স্বপ্ন দেখে যাচ্ছি, আমরা বলছি যে এই দেশ আমাদের, আমার বাপ চাচাদের, এই দেশ আমরা শাসন করব। আমি যতগুলো নেতাকর্মীকে দেখেছি জানেন, আমাদের নাসির মোড়ল নামে একটা ছেলে আছে গাজীপুরে, সে ঘোষণা দিয়ে সে আপনার মিছিল বের করেছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে একটা ছেলে আছে, কি নাম যেন ছেলেটার, কয়দিন আগে সে ঘোষণা দিয়ে সে মিছিল বের করেছে। খুব সুন্দর ছেলেটা দেখতে, আমি নাম ভুলে গেছি, আরিয়ান না কি যেন একটা ছেলেটার নাম। এরকম আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের নেতারা ঘোষণা দিয়েছে। আমাদের ওই যে কুমিল্লার বাহার ভাই, তিনি ঘোষণা দিয়েছে যদি আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে একটা কিছু চলে তাহলে তারা বুঝবে। আমাদের শামীম ওসমান ভাই, তারপরে এরকম আমাদের অনেক নেতারা আজকাল বলছেন যে কে কি করবে এটা দেখে নিবে তারা, এবং আমাদের নেতারা সব ফিরবে নেত্রীর সাথে। সো আমরা তাকে ঘিরে স্বপ্ন দেখি, বঙ্গবন্ধু কন্যাকে ঘিরে আমরা এখনো পর্যন্ত আমরা সেই সাহস সঞ্চার করে বেঁচে আছি। এই যে রাজনীতি সচেতন জেনজিরা আছে, কিভাবে প্রোডাক্টিভ কাজে লাগাতে পারি, দেশ গঠনের কাজে লাগাতে পারি, তরুণ নেতৃত্বে কিভাবে দেশকে নানান ভাবে আমরা বিভিন্ন সেগমেন্টে তাদেরকে কাজে লাগাতে পারি, এই ব্যাপারটা নিয়ে আমাদের মনে ভাববার ব্যাপার রয়েছে। শিক্ষা ব্যবস্থাকে আমরা একেবারে ঢেলে সাজাতে হবে। এই প্রত্যেকটা জায়গায় আমরা হাত দিব, প্রত্যেকটা জায়গায় আমরা কাজ করব। বিশেষ করে শিক্ষা, চাকুরির জায়গাতে নৈতিক শিক্ষা, খেলাধুলা। আমাদের দেশে মাদকের একটা বড় ধরনের একটা প্রভাব আমরা দেখতে পেয়েছি। এই মাদক থেকে কিভাবে তরুণদেরকে দূরীভূত করা যায়, খেলাধুলা, কালচারাল একটা বিপ্লব আমাদের প্রয়োজন। আমাদের দেখেন, আমাদের যাত্রা উঠে গেছে, আমাদের পথনাটক উঠে গেছে, আমাদের সিনেমা, আমাদের হাজার বছরের সংস্কৃতি, এগুলো প্রত্যেকটা দখল করে ফেলেছে মধ্যপ্রাচ্যের কালচার, পাকিস্তানি কালচার। এগুলোকে প্রত্যেকটা রিইনস্টেট করা, আমাদের হাজার বছরের যেই সংস্কৃতি, সেগুলোর মাধ্যমেই এই মৌলবাদকে উৎখাত করতে হবে। আমরা এই রাষ্ট্রকে একটা সুস্থ কালচারাল রাষ্ট্র, একটা শিক্ষিত রাষ্ট্র, এবং আমরা মেক শিওর করতে চাই একটা ছেলে, একটা মেয়ে বেকার থাকবে না। কোন ছাত্রকে, কোন শিক্ষককে, কাউকে আর কোনো প্রতিবাদ করার জন্য রাস্তায় নামতে হবে না। তাদের প্রত্যেকের চাওয়া, প্রত্যেকের সবকিছু যেন আমরা নিবারণ করতে পারি, আমরা দিতে পারি। আমরা এই রাষ্ট্রকে এরকম একটা জায়গাতে নিয়ে যাব। আমাদের দেশে একজন গরিব কৃষক, তিনিও স্বপ্ন দেখবেন এই দেশের পলিসি মেকিং এ। আমাদের একজন ছাত্র, তারও একটা কথাকে আমরা গণায় ধরবো, একটা তারও পলিসি লেভেলে তারও ভূমিকা থাকবে। একজন কৃষক, একজন মুটে, একজন মজুর, একজন শ্রমিক, একজন মিলিয়নিয়ার, একজন বিলিয়নিয়ার, অর্থাৎ সবাইকে নিয়ে একটা একটা কমিউনিটি আমরা গড়ে তুলবো। একটা ইউটোপিয়া, যেটাকে আমরা স্বপ্ন দেখি, যেটাকে আমরা কল্পনা করি, এরকম একটা দেশ আমরা গড়ে তুলবো বঙ্গবন্ধুর আদর্শে, মুক্তিযুদ্ধের আদর্শে। এইভাবে আমরা দেশটাকে গড়ে তুলবো। আমাদের ভুল আছে না, আমাদের ভুল হয়েছে না, হয়েছে। আমরা কি ফেরেশতাদের দল ছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ? না, ভুল ভ্রান্তি আমাদের আছে। সেই সব ভুল ভ্রান্তিকে আমরা চুলচেরা বিশ্লেষণ করে সমাজের প্রত্যেকটা জায়গার প্রতিনিধিকে সামনে নিয়ে, মতামত নিয়ে আমরা সামনে আগাবো। এটাই আমাদের ভবিষ্যতের পরিকল্পনা।